আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা মহারাষ্ট্রের ইগতপুর নামের একটা এরিয়া। মুম্বাই থেকে 100 কিলোমিটার দূরে এই এরিয়াটা, সেখানকার একটা ঘটনা। কিন্তু ঘটনা শুরুটা হয়েছিল বেশ কিছু আগে। শুরুটা করার জন্য চলে যাব 1978 সালে। 1978 সালে আথিয়া পটেল নামের একজন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতো, একজন মহিলা। ছোটোখাটো বিভিন্ন রকম রোল করত। তো তার নাদির খান নামে একজন ছেলের সাথে প্রেম হয়। প্রেম হওয়ার পর তারা দুজন বিয়ে করেছিল। বিয়ে করার পর মহিলার নাম হয় সেলিনা খান, বরের নাম নাদির আলী খান। নাদির আলী কর্মসূত্রে সাউথ আফ্রিকায় থাকতেন। সাউথ আফ্রিকায় যাওয়ার আগে বেশ কিছু বছর তিনি নিজের স্ত্রীর সাথে মুম্বাইতেই কাটিয়েছিলেন। স্ত্রী, আগেই বলেছি, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল। নাদির খান যাতে ইনকাম বাড়ানো যায়, সে গেছিল সাউথ আফ্রিকা নিজের স্ত্রীকে আর 4 ছেলে মেয়েকে মহারাষ্ট্রতে রেখে দিয়ে। সাউথ আফ্রিকাতে সে কাজকর্ম করত, টাকা পাঠাতো। সেটা দিয়ে সেলিনা খান নিজের 4 ছেলে মেয়েকে মানুষ করছিল। ছেলে মেয়ের মধ্যে সবথেকে বড় যে, তার নাম লেলা খান। পরবর্তীকালে লেলা খানও মুম্বাই ইন্ডাস্ট্রিতে একজন হিরোইন হয়েছিল, তবে খুব বেশি দিন সে কাজ করতে পারেনি। কেন, সেটা পরে বলছি। দ্বিতীয় তার সন্তান, তার নাম ছিল আজমিনা। লেলা খান, আজমিনা খান, তারপরে 2 সন্তান, জারা খান আর ইমরান খান। ইমরান খান ছেলে, জারা আর ইমরান দুজন ছিল যমজ সন্তান। এই 4 সন্তানকে নিয়ে সেলিনা খান মহারাষ্ট্রতে বেশ ভালোভাবেই সময় কাটাচ্ছিল। মহিলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ ছাড়াও তার মদের ব্যবসা, বেশ কয়েকখানা বার ছিল তার। সফল একজন মহিলা ছিলেন। তার হাজব্যান্ড টাকা পাঠাতো, বেশ ভালোই চলতো। কিন্তু হাজব্যান্ড সবসময় সাউথ আফ্রিকাতে আছে, এমন অবস্থায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব তৈরি হয়। মহিলার সাথে আসিফ নামের একজন জামা কাপড় ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব হয়। আসিফ একজন ডিভোর্সি ভদ্রলোক, কিন্তু সেলিনা খান ডিভোর্স না নিয়ে, হাজব্যান্ডকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিল আসিফ খানের সাথে। আসিফ খানকে নিজের সঙ্গে সে রেখেছিল। এইভাবে চলছিল। বাচ্চারা তখন কিন্তু খুব বেশি বড় হয়নি, সেই জন্য আসিফ খানকে তারা অ্যাকসেপ্ট করেছিল। সব ঠিকঠাক চলছিল, কিন্তু মহিলার সাথে আসিফ খানের মানে সেকেন্ড হাজব্যান্ডের ঝগড়া, মনোমালিন্য, সবসময় একটা অশান্তিকর পরিবেশ দুজনের মধ্যে শুরু হয়ে গেছিল। তখন মহিলা ঠিক করে যে না, আর আসিফের সাথে থাকা যাচ্ছে না। ইতিমধ্যেই মহিলার থেকে বয়সে বেশ কিছু ছোট একজন কাশ্মীরি যুবক, নাম পারভেজ তাক, তার সাথে সেলিনার আবারও বন্ধুত্ব হয়। আবারও সেলিনা তার সাথে বিয়ে করে। এই ব্যাপারটা কিন্তু সেলিনার ছেলে মেয়েদের ভালো লাগছিল না। কিন্তু সেলিনার আর্থিক অবস্থা খুব ভালো, আগেই বলেছি। সেলিনার সাথে ছেলে মেয়েরা থাকতো, কারণ তাদের মাকে খুব দরকার। সব ঠিকঠাক চলছিল। তবে পারভেজ, সে খুব একটা কাজকর্ম ভালো করে এমন ব্যাপার নেই, যার জন্য ছেলেমেয়েরা বড় হয়েছিল, পারভেজকে তারা সম্মান দিত না, বাবা হিসাবে মেনেও নিত না, পারভেজকে নাম ধরে ডাকত। শুধু তাই নয়, এমন ট্রিট করতো, পারভেজ বলেছিল পরের দিকে যে সে যেন সেই ছেলে মেয়েদের চাকর। তবে সেলিনা তাকে ভালোবাসত। সেলিনার সাথে তার সম্পর্ক খুব ভালো। তাদের টাকার অভাব ছিল না, কারণ সব ছেলে মেয়ে, ছোট ছেলে ইমরান ছাড়া বাকিরা সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল। ছোট বড় বিভিন্ন কাজ সময় সময় তারা করত। মুম্বাই থেকে 100 কিলোমিটার দূরে ইগতপুর নামের একটা জায়গাতে তাদের একটা সুন্দর ফার্ম হাউস ছিল। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে শনি রবিবার করে তারা ওই ফার্ম হাউসে ছুটি কাটাতে যেত, একটু একান্তে নির্জনে তারা পরস্পরের সঙ্গে সময় কাটাত।
এইভাবেই চলছিল, সব ঠিকঠাক চলছিল। 2008 সালে লেলা খান প্রথম একটা বড় কাজ পেয়েছিল। ওয়াফা নামের একটা সিনেমাতে সে কাজ করেছিল। সুপারস্টার রাজেশ খান্নার বিপরীতে সে নায়িকার ভূমিকায় কাজটা করেছিল। তারপর থেকে তার নাম হয়েছিল। তার আগেও কিন্তু সে অনেক ছোট বড় রোল করেছিল, কিন্তু তেমন একটা নাম করতে পারেনি। এই ওয়াফা সিনেমার পরে লোকজন তাকে বিশেষভাবে চিনেছিল। তারপরে 2011 সালে রাকেশ সাবন্ত নামের আরও একজন ডাইরেক্টর তাকে নিয়ে একটা সিনেমা তৈরি করছিলেন। সিনেমার নাম ছিল জিদ। সিনেমা শুরু করার আগেই পুরো পেমেন্ট করে দেওয়া হয়েছিল লেলা খানকে। শর্তটা এমনই ছিল। লেলা খান ওই সিনেমার 50%-এরও বেশি কাজ করে ফেলেছিল। সামান্য কিছু কাজ বাকি ছিল, কিন্তু রাকেশ সাবন্ত বারবার চেষ্টা করেও লেলার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তিনি লেলার সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটিংয়ের কাজ সমাপ্ত করতে চাইছিলেন, কিন্তু লেলার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট হচ্ছিল না। তখন তিনি চিন্তায় পড়েছিলেন। তার মনে হয়েছিল যে এইভাবে যদি লেলা অর্ধেক কাজ করে কাজ ফেলে রেখে চলে যায় তাহলে কিন্তু তার খুব লস হয়ে যাবে, কোটি কোটি টাকার লস হয়ে যাবে। সে লেলার বাড়িতে, লেলার যে অ্যাপার্টমেন্ট যেখানে লেলা মুম্বাইতে থাকতো, সেখানে গিয়ে লেলার সাথে কথা বলবে ঠিক করেছিল। লেলার অ্যাপার্টমেন্টের কাছে গেছিল। লেলার অ্যাপার্টমেন্টের যে সেক্রেটারি তার সাথে দেখা করেছিল, তার সাথে কথা বলছিল, জানতে চাইছিল যে লেলা বা লেলার ফ্যামিলি কোথায় আছে। সেক্রেটারি বলে যে বহুদিন ধরে লেলা আর লেলার ফ্যামিলিকে ফ্ল্যাটে দেখা যায়নি। ইতিমধ্যেই তার পেছন থেকে হঠাৎ করে একজন ভদ্রলোক তার কাঁধে এসে হাত রেখেছিলেন। রাখার পরে তিনি বলেছিলেন, লেলাদের কাউকেই আর আপনি খুঁজে পাবেন না। লেলারা মুম্বাইতে আর থাকেই না, লেলারা দুবাইতে গিয়ে থাকে। এবার রাকেশ সাবন্ত অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলেন। বলেছিলেন যে আপনি কে? সে নিজের নাম আসিফ খান বলে জানিয়েছিল। রাকেশ সাবন্তের মনটা খারাপ হয়ে যায়। তার অতগুলো টাকা একটা সিনেমার জন্য তিনি ইনভেস্ট করেছেন, লেলা খানকে তিনি ফুল পেমেন্ট করেছেন। লেলা খান তাকে না জানিয়ে হঠাৎ করে দুবাই কিভাবে চলে গেল? শুধু চলে গেল এমনটা নয়, দিনের পর দিন কাটছে, সে দুবাই থেকে ফিরেও আসছে না। তিনি বিরক্ত হয়েছিলেন। তারপরে তিনি ভেবেছিলেন যে যে ভদ্রলোক তাকে বলছে যে লেলারা নেই, দুবাই গেছে, সেই ভদ্রলোকটা কে? তারপরে তার মনে পড়ে এই ভদ্রলোক সেলিনা খানের সেকেন্ড হাজব্যান্ড, জামা কাপড় ব্যবসায়ী আসিফ খান। আসিফ খান যখন বলছে তার মানে নিশ্চয় সত্যি কথাই হবে। এবার এই ভদ্রলোক রাকেশ সাবন্ত চলে গেছিল ওই এরিয়ার পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে বলেছিল যে আমি লেলার একটা মিসিং কমপ্লেন করতে চাই। তাকে পুলিশ স্টেশন থেকে জানতে চাওয়া হয় যে লেলার সাথে আপনার কোনো রকম ব্লাড রিলেশন আছে কি? রাকেশ সাবন্ত বলেছিলেন, না, ব্লাড রিলেশন তো নেই। পুলিশ স্টেশন থেকে তাকে জানানো হয় যে যদি কারোর মিসিং কমপ্লেন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ব্লাড রিলেশন থাকা দরকার। ইচ্ছামতো যে কেউ কারোর জন্য মিসিং কমপ্লেন করতে পারে না। এই কথা শুনে তিনি ফিরে এসেছিলেন। আবার কয়েকদিন পরে তিনি গেছিলেন, গিয়ে তিনি বলেছিলেন যে লেলা খান আমার অনেক টাকা নিয়ে পালিয়ে গেছে, আমাকে ঠকিয়ে দিয়ে গেছে, আমি চাইছি যে আপনারা তাকে খুঁজে বের করুন। এবার কিন্তু তার কমপ্লেনটা নিয়ে নেওয়া হয়। ওই পুলিশ স্টেশনে সেই সময়ে নিশান্ত নামের একজন সাংবাদিক ছিলেন। তিনি ব্যাপারটা শুনেছিলেন, দেখেছিলেন, রাকেশ সাবন্তের সাথে কথাও বলেছিলেন। তারপরে তিনি নিজের পেপারে লিখতে শুরু করেছিলেন যে উঠতি নায়িকা লেলা খান একজন ডাইরেক্টরের টাকা নিয়ে পালিয়ে গেছে ইত্যাদি নানা রকম খবর তিনি ছাপাচ্ছিলেন নিজের পেপারে। কিন্তু কোনো দিক থেকে কোনো রকম বিরোধিতা লেলা বা লেলার ফ্যামিলি থেকে করা হচ্ছিল না। এবার সেই সাংবাদিক নিশান্তের মনে হয়েছিল কোনো না কোনো গণ্ডগোল অবশ্যই আছে। সে লেলার বাবা সেলিনা খানের যে প্রথম হাজব্যান্ড নাদির খান, যে আফ্রিকাতে থাকতো,
সেই সময় যখন ওই সাংবাদিক তার সাথে কন্ট্যাক্ট করছিল, সেই সময় কিন্তু সে ইথিওপিয়ায় থাকতো। তার সাথে কন্ট্যাক্ট করে তাকে বলে যে আপনার যে ফ্যামিলি তারা নিখোঁজ হয়েছে, প্লিজ আপনি চলে আসুন, এসে একটা মিসিং কমপ্লেন করুন। একটা রহস্যময় ব্যাপার রয়েছে বলে মনে হচ্ছে, এই ব্যাপারটার ভেতরে কিছু না কিছু আছে। সেই ভদ্রলোক বলেন যে যারা হারিয়ে গেছে তাদের সাথে কিন্তু আমার বিশেষ সম্পর্ক নেই, তারা বহু আগেই আমাকে বাদ দিয়েছে নিজেদের লাইফ থেকে। ডিভোর্স না হলেও আমি কিন্তু তাদের ফ্যামিলিতে আর নেই, আর আমার কাছে এই মুহূর্তে অতটা টাকাও নেই যে আমি ইমিডিয়েটলি মুম্বাইতে আসতে পারবো। নিশান্ত নামের ওই সাংবাদিক নিজের টাকা দিয়ে ব্যবস্থা করেছিলেন নাদিরের মুম্বাইতে আসার ব্যাপারটা। তারপরে নাদির আর তিনি দুজনে মিলে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করেছিলেন। এবার কিন্তু পুলিশের আর না বলার মতো সুযোগ ছিল না। পুলিশ কমপ্লেন হয়ে গেছিল, কিন্তু পুলিশ এখনও চুপ করে আছে। পুলিশ লেলা খানকে বা তার ফ্যামিলিকে খোঁজার কোনো রকম চেষ্টা করছিল না। এদিকে 2012 সালে কাশ্মীরে একটা বোম ব্লাস্ট হয়েছিল। বোম ব্লাস্ট হয়েছে মানে লোকজনের ভিড়, পুলিশের ভিড়। স্থানীয় লোকজন জানার চেষ্টা করছে কী কী ক্ষতি হয়েছে, কে ব্লাস্ট করেছে, কেন এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশের নজর পড়ে সেই ব্লাস্ট যেখানে হয়েছে তার পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ওপর। গাড়ির যে নাম্বার প্লেট সেটাতে নাম্বার ছিল মুম্বাইয়ের একটা নম্বর। কাশ্মীরের একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা মুম্বাইয়ের নাম্বারওয়ালা গাড়ি, আবার তার পাশেই হয়েছে বোম ব্লাস্ট। সত্যিই ব্যাপারটা দেখে সন্দেহ হয়। এবার খুঁজে বের করার চেষ্টা করা হয় যে এই নাম্বারটা কার, এই গাড়ির নাম্বারটা কার নামে রেজিস্টার রয়েছে। জানা যায় সলিনা খান নামের একজন মহিলার নামে এই গাড়িটার রেজিস্ট্রেশন। সলিনা খান কে? সেই সলিনা খান যে নিখোঁজ হয়ে গেছে। এবার যে বাড়ির সামনে ওই গাড়িটা দাঁড়িয়েছিল, আশেপাশের লোকজন বলে প্রায় 8 মাস ধরে ওই গাড়িটা একটা ভাড়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এবার বাড়ির যে ওনার তার কাছে জিজ্ঞেস করা হয় যে এই যে বাড়িটা কে ভাড়া নিয়েছে। তিনি পারভেজ নাম বলেছিলেন। পারভেজের অ্যাড্রেসটাও পাওয়া গেছিল। কাশ্মীরের একটা গ্রাম থেকে পারভেজকে অ্যারেস্ট করেছিল পুলিশ। পারভেজের স্ত্রী ছিল, সন্তানও ছিল। পারভেজ মনে হয় নিশ্চয় আপনাদের মনে পড়ছে, পারভেজ মানে সলিনার যে থার্ড হাজব্যান্ড, যাকে সলিনার ছেলেমেয়েরা মায়ের হাজব্যান্ড নয় নিজেদের কাজের লোক বলে নাকি মনে করত। যাই হোক, সেই পারভেজকে পুলিশ অ্যারেস্ট করেছিল, ধরে নিয়ে গেছিল মুম্বাইতে। জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। একটা সময় সে বাধ্য হয়েছিল বলতে যে যারা হারিয়ে গেছে লেলা খান, লেলা খানের আরও 3 ভাই বোন, লেলা খানের মা আর লেলা খানের একজন কাজিন নাম রেশমা খান, সবাইকে পারভেজ নিজে হাতে মেরে ফেলেছে। কিন্তু কেন এমনটা সে করলো? তার উত্তরে পারভেজ বলেছিল যে তার স্ত্রী সলিনা, তার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সলিনার সমস্ত সম্পত্তি তার হবে, এটাই ছিল তার আশা। সলিনা তাকে এতটাই ভালোবাসত যে তার সব সম্পত্তি চাইলেই সে দিয়ে দেবে, এই রকম একটা অবস্থা। কিন্তু সলিনার যে ছেলেমেয়েরা তারা কেউ পারভেজকে নিজেদের বাবা মনে করতো না। সেটুকুতেই যদি তারা শান্ত হতো তাহলেও হয়তো পারভেজের অতটা খারাপ লাগতো না। কিন্তু তারা স্বাধীন জীবনযাপন করতো, উল্টোপাল্টা কথা বলতো, তাকে চাকরের মতো খাটাতো। তারা ছোট ছোট জামা কাপড় পরতো, ইচ্ছা মতো গান শুনতো, তাকে সম্মান করতো না। তাদের অনেকগুলো বার ছিল। বারের ব্যবসা করা উচিত না, খুব খারাপ একটা ব্যবসা। এই সমস্ত ব্যাপারগুলো পারভেজের একদম ভালো লাগছিল না। পারভেজ মনে মনে ঠিক করেছিল যে সবাইকে সে মেরে ফেলবে, আর সবার যে সম্পত্তি সেগুলো সে নিয়ে নেবে। সে কিছুদিন ধরে সলিনাকে বোঝাচ্ছিল যে আমাদের যে ফার্ম হাউস রয়েছে ইগতপুরে,
মুম্বাই থেকে 100 কিলোমিটার দূরে, যেখানে আমরা উইকেন্ড গিয়ে কাটাচ্ছি, সেখানে একটা সিকিউরিটি গার্ড থাকা দরকার। মহিলা বলে যে কোনো মূল্যবান জিনিসও নেই সেখানে, আমরা থাকিও না সব সময়, সিকিউরিটি গার্ডের কী দরকার? সে বলে না, অবশ্যই দরকার। মহিলা, তার থার্ড হাজব্যান্ড, বয়সে কম। মহিলার কাছে সত্যি পারভেজের গুরুত্ব খুব বেশি। পারভেজ যেটা বলতো মহিলা সেটা মেনে নেওয়ার চেষ্টা করতো। মহিলা মেনে নেয়। মহিলা বলে ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। তো পারভেজ নিজের গ্রামের এরিয়া থেকে নিজের এক বন্ধুকে সিকিউরিটি গার্ড হিসাবে নিয়ে এসেছিল। এই ঘটনা ঘটাবে, তার সঙ্গী দরকার, একা অসুবিধা, তাই তাকে নিয়ে এসেছিল সিকিউরিটি গার্ডের মতো। ওই যে ফার্ম হাউস, সেখানে রেখেছিল। সে সেলিনাকে বলেছিল যে আমরা এখানে আসছি, সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে, কিন্তু একটা সুইমিং পুল থাকা দরকার। সুইমিং পুলের জন্য একটা ডিপ গর্ত দরকার, কিন্তু কতটা ডিপ? সে বলেছিল নাকি 20 ফুট গর্ত করতে হবে। লোকজন ডেকে গর্ত করার কাজটা সেই করছিল। সে গর্ত করাচ্ছিল, প্রায় 20 ফুট ডিপ গর্ত সে খুঁড়িয়েছিল। সেলিনা, তার ছেলেমেয়েরা আরামপ্রিয়, তারা ফার্ম হাউসের মধ্যেই থাকতো। পারভেজ কী করছে, কি কাজ করাচ্ছে, সেসব ব্যাপারে গুরুত্বও দিত না, মাথা ঘামাতো না। শুধু টাকাটা যখন পে করতে হতো সেটা সেলিনা করতো। তো সেই সময়ও সেটাই করেছিল। এইভাবে সে গর্তটাও খুঁড়িয়ে রেখেছিল। এবার ঘটনার দিন, যেদিন সে ওই ঘটনা ঘটাবে বলে আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল, ছুরি, হাতুড়ি, বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো তার দরকার লাগবে সেগুলো সে এনে ওই ফার্ম হাউসে লুকিয়ে রেখেছিল। 2011 সালের ফেব্রুয়ারি মাসের সবাই তারা উইকেন্ড কাটাতে ওই ফার্ম হাউসে গেছে। হঠাৎ করে পারভেজ আর পারভেজের সঙ্গী তাদের উপর চড়াও হয়েছিল। একের পর এক সবাইকে মেরে ফেলেছিল। মেরে ফেলার পর ওই 20 ফুট গভীর গর্তে তাদেরকে পুঁতে দিয়েছিল। প্রথমে তাদেরকে শোয়ানো হয়। তাদের একটা কুকুর ছিল, তাকেও কিন্তু মেরে ফেলা হয়েছিল, তাকেও তাদের সাথেই শুইয়ে দেওয়া হয়েছিল। তার উপরে একটা প্লাস্টিক পেতে দেওয়া হয়, তার উপর মাটি দিয়ে দেওয়া হয়। সেই সময় তাদের গায়ে যে গয়না, নেকলেস, আংটি ইত্যাদি ছিল সব খুলে নেওয়া হয়। মাটি চাপা দিয়ে ওইভাবেই রেখে দিয়ে সেখান থেকে চলে এসেছিল পারভেজ আর পারভেজের বন্ধু। 6 জন মানুষকে একই সঙ্গে মেরে ফেলতে পারভেজের সময় লেগেছিল 90 মিনিট। চলে যাওয়ার আগে সে আরও একটা কাজ করেছিল। সেটা ছিল সে ওই ফার্ম হাউসটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। আগুনে পুড়ছিল, কিন্তু যেহেতু একটা নির্জন জায়গা, আশেপাশের কোনো লোক ব্যাপারটা খেয়াল করেনি। এই সমস্ত ঘটনা ঘটিয়ে সে যেহেতু সেলিনা খানের হাজব্যান্ড, সে পরবর্তীতে সেলিনা খানের টাকা পয়সার মালিক হবে, এটাই সে জানতো। সে নিজের গ্রামে চলে যায়, সেখানে বিয়ে করে সংসার করছিল। 18 মাস পরে পুরো ব্যাপারটা সবার সামনে এসেছিল। অ্যারেস্ট হয়েছিল পারভেজ, পারভেজের যে বন্ধু ছিল সে। তারপরে কেস চলে। 2024 সালে পারভেজ আর পারভেজের সঙ্গীকে মৃত্যুদণ্ড দিয়েছিল ভারতীয় আদালত। তবে এখনও তাদের মৃত্যুদণ্ড কার্যকরী হয়নি, তারা জেলেই রয়েছে।